মিহির, কল্যাণী, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। পড়ে ফেললাম ছোট্ট একটি ইমেল এবং তারপরে চলে যাব একটা ঘটনায়, এবং ঘটনাটি আমাদের পাঠিয়েছেন দেলোয়ার। আমি দেলোয়ার ফ্রম ছাপানিয়া, এবং তিনি বলেছেন যে আমি আসতে পারবো না, ভালো লাগলে এই আমার ঘটনাটা শোনাতে পারেন। লিখছেন দেলোয়ার, আমাদের গ্রামের পাশ দিয়ে একটি কাঁচা সড়ক সরাসরি যুক্ত ছিল ফরিদপুর থানার সাথে। সড়কটি ছিল 3টি গ্রামের কৃষকদের জমির মাঝ বরাবর। 1971 সালে মুক্তিযুদ্ধের কোনো এক সময় পাকিস্তানি সৈনিকদের একটি ছোট বাহিনী সেই রাস্তা দিয়ে গ্রামে প্রবেশ করার চেষ্টা চালিয়েছিল, কিন্তু আমাদের গ্রামের সাথে রাস্তাটির সংযোগ সড়কের একটি অংশ কাটা থাকায় তারা গ্রামে প্রবেশ করতে ব্যর্থ হয়। তারা সড়ক বরাবর থানার দিকে এগিয়ে যায় এবং স্বল্প সময়ে তাদের হত্যাযজ্ঞ চালিয়ে যায়, এবং মৃতের সংখ্যা কেউ বলতে পারে না, কারণ পাকিস্তানি সৈন্যরা হত্যা শেষে লাশগুলোকে রাস্তার পাশে একটা গভীর কুয়ার মধ্যে ফেলে দিয়ে যায়। কুয়াটা ছিল একটি হিজল গাছের পাশে। সেই হিজল গাছের আশেপাশে 2-3 মাইল শুধুই কৃষিজমি, কোনো বাড়িঘর নেই। সেই কুয়োর কোনো নিশানা আজ পাওয়া না গেলেও হিজল গাছটা ঠিকই সাক্ষী হয়ে আছে সেই নৃশংস হত্যাযজ্ঞের। সেই হিজল গাছ আর কুয়ো নিয়ে অনেক গল্প চালু আছে গ্রামে। রাতের বেলা অনেকেই নাকি এই গাছের পাশ দিয়ে যাবার সময় পানি পানি বলে আর্তনাদ করে। আজও নাকি হিজল গাছের পাশ দিয়ে আসার সময় মানুষ পথ হারিয়ে ফেলে। হিজল গাছ থেকে গ্রামের দূরত্ব আধা মাইলের মতো। ফরিদপুর থেকে রাতের বেলা বাড়ি ফেরার সময় অশরীরী কণ্ঠ শুনেছে এমন অনেক মানুষের দেখা পাওয়া যায় গ্রামে। এমনকি রাতের বেলা গ্রামে ফিরতে গিয়ে আধা মাইল পথ সারা রাতেও পার হতে পারেনি, এমনও অনেকের ঘটনা রয়েছে। যাই হোক, গ্রামে আমাদের আড্ডা। আমাদের ব্যাচের সবাই জড়ো হয়েছে সিনিয়র এক ভাইয়ের বাসায় পরের দিন একটা অনুষ্ঠানের দায়িত্ব বন্টনের উদ্দেশ্যে। অল্প কিছু কাজ, অনেক মানুষ, তাই খুব দ্রুত যার যার কাজ ঠিক করে দেওয়া হলো। এরপর শুরু হলো আড্ডা। রাতের বেলা আড্ডায় সচরাচর যা ঘটে থাকে তা কথায় কথায় শুধু কথা হলো প্রেতাত্মা, অশরীরী ভূতের গল্প। এক পর্যায়ে সোহেল ভাই তার নিজের অভিজ্ঞতার কথাও শেয়ার করেন। তার মুখ থেকে যেভাবে শুনেছিলাম সেই ঘটনাটাই বলছি। আমি তখন একটা এনজিওতে চাকরি করি না বলে বেগার খাঁটি বলা যায় ভালো, কারণ কষ্ট যে পরিমাণ করতে হতো বেতন তার ধারে কাছেও ছিল না। কিন্তু অন্য কোথাও চাকরি পাচ্ছিলাম না বলে আমি কষ্টটাই করে যাচ্ছিলাম। সকালে বের হতাম, ঋণের টাকা তুলতে, ফিরতাম রাতে। সম্বল ছিল আমার সাইকেলটা। যে দিনের কথা বলছি সেদিন থানা অফিসে গিয়েছিলাম। সব হিসাব বুঝিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। রাত করে এর আগেও ফিরেছি, কিন্তু কোনো কিছু না ভেবে রওনা হয়ে গেলাম। সাইকেল চালাচ্ছি আপন মনে, কোনো দিকে খেয়াল নেই। দেওভোগ কৃষি জমির মধ্যে ঢোকার আগের গ্রাম পার হতেই কোনো মানুষের সারা শব্দ নেই। বেশ রাত হয়ে গেছে, গ্রামের কারো জেগে থাকার কথা নয়। এক হাতে টর্চ জ্বালিয়ে রাখতে হচ্ছে বলে সাইকেলটা গতি অনেক কম ছিল। হিজল গাছের কাছাকাছি হঠাৎ কি করে যেন কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে আমি সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। হাত থেকে টর্চ পড়ে গেল। সাইকেল থেকে নেমে টর্চটা উঠালাম, ঠিকই আছে, নষ্ট হয় নাই। আবার সাইকেলে চড়ে দ্রুত প্যাডেল চালালাম। আশ্চর্য কাণ্ড, আমি যত জোরেই প্যাডেল চালাতে থাকি সাইকেলটা মোটেও এগুতে চায় না। ভয় আমি শেষ। শরীরের সবটুকু শক্তি দিয়ে প্যাডেল মারছি, কিন্তু সাইকেল এগোচ্ছে পিঁপড়ার গতিতে। আমি ঘেমে একাকার। কেন জানি মনে হচ্ছে এই পিছন থেকে কেউ একজন সাইকেল টেনে ধরে আছে, কিন্তু পিছনে তাকাবার মতো সাহস আমার নেই। প্রাণপণে সামনে এগোতে চাইছি। হাতে একটা টর্চ আছে, সেটাও ভুলে গেছি। আবছা আলোয় রাস্তায় যেটুকু দেখা যায় সেটুকু দেখেই রাস্তায় ধরে এগোতে হচ্ছে। এক সময় মনে হলো জ্ঞান হারিয়ে ফেলবো। সাইকেল চালাচ্ছি, কতক্ষণ হয়েছে বলতে পারবো না। একসময় মনে হলো আমি মনে হয় খালি সাইকেল চালাচ্ছি, কোনো লাভ হচ্ছে না। যেখানে ছিলাম সেখানেই আছি, কারণ এইটুকু রাস্তা সাইকেল চালিয়ে যত ধীরেই যাক পার হতে এত সময় লাগার কথা না। সাথে সাথে মনে পড়ে গেল হিজল গাছ আর কুয়ো নিয়ে শোনা গল্পগুলো। জোর করেও মন থেকে দূর করতে পারছি না। সাইকেল কেউ টেনে ধরে আছে, এই বিশ্বাস তখন আমার মনে একেবারে চেঁকে বসে আছে। এবার বাঁচা মরার প্রশ্ন, ভূতের হাতে কি প্রাণ দিতে হবে নাকি? সাহস করে পিছনে তাকালাম, না, কেউ নেই। কেউ টেনে ধরে নেই আমার সাইকেল। টর্চ জ্বালিয়ে পেছনের চাকা পরীক্ষা করলাম, না, কিছুই হয় নাই। আবার সাইকেলে চললাম। বিসমিল্লাহ বলে প্যাডেল চালালাম, কোনো লাভ হলো না। সাইকেল সেই আগের মতোই ভারী, কিছুতেই এগোতে চাইছে না। এভাবে কতক্ষণ সাইকেলের সাথে যুদ্ধ করলাম বলতে পারবো না, তবে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। গ্রামের দিকে একটু একটু করে এগিয়ে যাবার যাচ্ছি। গ্রামের সীমানায় প্রথম বাড়িটা দেখার সাহস
শরীরের যেটুক শক্তি অবশিষ্ট ছিল তার সবটুকু প্রয়োগ করে দ্রুত সেই বাড়ির উঠোনে এসে দাঁড়ালাম। তারপর কোনো কথা না বলে সাইকেল থেকে নেমে শরীরের সবটুকু শক্তি দিয়ে মারলাম সাইকেলের পেছনে এক লাথি। শব্দ শুনে বাড়ির মালিক বের হয়ে এলেন। আমি পরিচয় দিয়ে জানালাম ভয় পেয়েছি। তারপর এক গ্লাস পানি খেয়ে রওনা দিলাম বাড়ির দিকে। এবার মহা আশ্চর্য হলাম, কারণ আমার সাইকেল ঠিকই আছে। এখন ভারী মনে হচ্ছে না, ঠিক চলছে তুফানের গতিতে। এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং কেমন লাগলো সেটা আমাদের SMS এর মাধ্যমে জানাতে পারেন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাব আরো একটি ঘটনায়। রাসেল ভাই কেমন আছো? আমি তা প্রশ্ন করব না, আমি জানি তুমি সবসময় ভালো দলে। আমি ভ্যাম্পায়ার 123-124 যাত্রাবাড়ি থেকে বলছি। আমার ফ্রেন্ডের কাছে শোনা এই ঘটনাটি শেয়ার করলাম। ভালো লাগলে ভূত FM শেয়ার করো। পদ্মার পাড়ে স্থায়ী জেলেদের মুখে শোনা যায় অনেক গা ছমছমে অভিজ্ঞতার কথা। বিশেষ করে গভীর রাতে যারা মাছ মারতে যায় তাদের কথা শুনে পিলে চমকে যায়। কয়েকজনের সাথে মুখোমুখি সাক্ষাতে কথা বলে জানতে পারি যে ভোর হবার খানিক আগে নাকি নদীর মোহনায় প্রচুর মাছ পাওয়া যায়। এই লোভে স্থানীয় অনেক জেলেই এই সময়টা বেছে নেয় মাছ ধরার জন্য। যারা ওই সময় মাছ ধরতে গিয়েছে তাদের প্রত্যেকের জীবনেই কোনো না কখনো একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হয়েছে। ঘটনা খুবই সাধারণ। সবার প্রথমে যার সাথে কথা হলো তার নাম তৈয়ব মাঝি। নিজের ভাইপো হাসানের সাথে নিয়ে এক রাতে মাছ ধরতে যায় সে। রাত 3টার দিকে হঠাৎ তার নদীতে বাতাস একেবারে থেমে যায়। উল্লেখ্য, নদীতে বাতাস পড়ে যাওয়া মানে ঝড়ের পূর্বাভাস। তিনি হাসানকে বলে হাল ঘুরিয়ে ফিরতি পথ ধরতে। ওনারা মাছ ধরতে ধরতে অনেকটা ভেতরে চলে গিয়েছিলেন। হঠাৎ তারা উভয়ই লক্ষ্য করলেন তাদের থেকে প্রায় মাইল খানিক সামনে দিয়ে একটি যাত্রী নৌকা যাচ্ছে। নৌকাটা হয়তো চোখে পড়তো না, কিন্তু অবাক লাগলো কারণ নৌকার ওপরের ছাউনিতে একটি অদ্ভুত রঙের বাতি দেখা যায়। অনেকটা লালচে আভা বের হচ্ছে সেই বাতি থেকে। মানুষগুলো হয়তো বিপদে পড়তে পারে ভেবে তৈয়ব দ্রুত বৈঠা মেরে হাসানের সাহায্যে ওই নৌকার পাশে চলে যান। নৌকার ভেতর উঁকি দিয়ে চমকে যায় তৈয়ব। নৌকার ভেতরে মাঝি নেই। তার চেয়ে ভয়ঙ্কর হলো পাটাতনে পড়ে আছে এক গাদা লাশ, পুরনো লাশ, পচে গলে আছে। ছাউনির ভেতর থেকে একটা মরচে পড়া হেরিকেনে আগুন জ্বলছে। তৈয়ব আলীর মুখ দিয়ে চিৎকার বেরিয়ে যায়। চাচাকে চিৎকার করতে দেখে বইটা ফেলে দ্রুত চাচার পাশে চলে আসে হাসান। দেখে তার চাচা মাথা ঘুরে পড়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে কোনো মতে চাচার পতন ঠেকায়। সাথে সাথে মাথা উঁচু করে তাকিয়ে দেখে সেখানে কোনো নৌকা তো দূরের কথা, কিচ্ছু নেই। আশেপাশে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। অথচ সে নিজে ওই যাত্রী নৌকায় নৌকা ঠেকিয়েছিল। নৌকায় ধাক্কা খাবার আওয়াজ পর্যন্ত শুনেছে। ঠিক খানিক বাদেই প্রচন্ড বাতাসে তাদের নৌকা ডুবুডুবু হয়ে পড়ে। হাসান দক্ষ ছেলেবেলা থেকে নৌকা বেয়ে ওস্তাদ। কোনো মতে চাচাকে পাথরতনে শুইয়ে দিয়ে নৌকা টেনে ঘাটে লাগায়। তৈয়ব আলী টানা 1 সপ্তাহ কথা বলতে পারেনি এরপরে, এমনকি রাতে মাছ ধরাই ছেড়ে দিয়েছে। ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু শুধু তৈয়ব আলী নয়, আরো অনেক জেলের সাথেই বহু একই জিনিস ঘটেছে। পদ্মার চরে মাঝে মাঝেই জেলেরা মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। প্রায় নৌকা ডুবির ঘটনা ঘটে। এর মধ্যে মিল আছে কি? এই ছিল ঘটনা। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার তো অনেক ভালো লেগেছিল এবং আমিও আশা করবো যে আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক, আমরা চলে যাব পরবর্তী ঘটনায় এবং এই ঘটনাটিও আমার খুব পছন্দের একটি ঘটনা। গত মার্চ মাসের 10 তারিখে আমাদের সাথে যোগ দিয়েছিলেন ডক্টর সায়েম এবং ডক্টর সায়েমের বেশ কিছু ঘটনা রয়েছে। সেই ঘটনাগুলো আমরা শুনবো আজকের এই এপিসোডে এবং তারপরেই আমরা পরপর 2টো ঘটনা শুনবো। এবং আমাদের সাথে জয়েন করেছিলেন গত 24 তারিখ মার্চ মাসের তাসমিয়া এবং তিনিও বেশ কিছু ঘটনা বলেছিলেন। সেই ঘটনাগুলো আমার ভালো লেগেছিল, সেই ঘটনাও আমরা শুনবো। তো চলুন শুনে আসি ঘটনাগুলো। At first, I would like to give thanks all Bhoot FM listeners. Basically, Russell ভাই, আমি জিন ভূত অলমোস্ট সব সুপারন্যাচারাল পাওয়ার এতটা বিলিভ করি আবার করিও না। This track was downloaded from fusionbd.com. যদি করতেই হয় তাহলে আমাদের আসলে প্রফেশনে থাকা হয় না, থাকা চলে না, কিন্তু তবুও করতে হয় কারণ আমি ইসলাম ধর্মের বিশ্বাস করি, ইসলাম ধর্ম আমার, সেজন্য।
বাট এখন পর্যন্ত আমি ওটাকে মনের মধ্যে আনতে পারিনি, কারণ আমার মধ্যে এই ব্যাপারগুলো আগে কখনো ঘটেনি। তারপরে আপনি বলতে যাচ্ছেন যে স্টিল আপনি এখনো অতটা বিশ্বাস করেন না? স্টিল আমি 1.5 মাস আগ পর্যন্ত ব্যাপারটা বিলিভ করতাম যে এরকম হয়তো বা হয়, আবার হয়ও না। আচ্ছা, বাট গত 1.5 মাস আগে থেকে যা হয়ে গেল আমার মাঝখানে, আমার লাইফে যা হয়ে গেল, এরপর থেকে আসলে এটাকে ভুলে থাকার কোনো উপায় নেই। আচ্ছা, কি হয়েছিল বলেন, আমরা শুরু থেকে আসি। শুরু করার আগে আমি একটা কথা বলে নিতে চাচ্ছি যে আমি যে হসপিটালে জব করার সময় এই ঘটনাটা আমি এক্সপেরিয়েন্স করেছি। প্রতিষ্ঠানের স্বার্থেই হোক আর মানুষের বিশ্বাস হানি হওয়ার ব্যাপার থেকে চিন্তা করে বলছি যে আপনি কোনো হসপিটালের নাম বলবেন না, মানে বিভিন্ন হসপিটাল আপনাকে কাজ করতে হয় এবং কোনো হসপিটালের নাম আমরা এখানে উল্লেখ করব না। ওকে, ফাইন। আমি তাহলে আমার মূল ঘটনায় চলে যাচ্ছি। একদম। মাস দেড়েক আগের কথা, আজ পর্যন্ত দেখি নাই যতই সে পর্দাশীল হোক না কেন, সে বোরখা পরে, সে রাত্রির যে সন্তান তাকে মেরে ফেলেছিল। আচ্ছা। এবং পরবর্তীতে সে ওই মহিলা নাকি আরেক ওই সেকেন্ড ম্যারেজ করে সে বাইরে চলে যায়। আচ্ছা, ওকে। তো ওই ঘটনার পর থেকে কিছুটা প্রবলেম হতো, বাট আমি জানতে পারি নাই বিকজ হুজুরের সাথে আমার দেখা হয় নাই। এর 2-3 দিন পরে আমি ওখান থেকে ছেড়ে দেন, নিশ্চয়ই ছেড়ে দিয়ে আমি চলে আসি। আপনার নিশ্চয়ই মানে এরকম কোন ঘটনা থাকলে ওখানে হয়তো থাকতেন, বাট পরে আর সেখানে থাকা হয় না। আমি তো আর মানে আমি যদি শুনতামও তাহলেও একটা বুঝতাম যে না ঠিক আছে, এটা হয়েছে, হতেই পারে, সেটাই। বাট আমার চোখের সামনে ঘটে যাওয়া এরকম ঘটনা এটা আপনি মেনে নিতে পারছি না। সেটাই। সাইম ভাই, আপনার পরের যে ঘটনাটা, সেই ঘটনাটা আমরা শুনে ফেলি। জি রাসেল ভাই, থ্যাংক ইউ। পরের ঘটনাটা আমি যেটা এখন বলবো, সেই ঘটনাটা বেসিক্যালি লাশঘর কেন্দ্রিক। ওকে। আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড বলে নিচ্ছি। জি প্লিজ, নো প্রবলেম। যে আমি ময়মনসিংহ কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হসপিটালের 10th ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তো পোস্টমর্টেম গুলো আমাদের বেসিক্যালি করতে হয় যে কোনো সরকারি মেডিকেলে গিয়ে। সরকারি মেডিকেলের ওই সাপোর্টে গিয়ে আমাদেরকে পোস্টমর্টেম ক্লাসগুলো করতে হয়, প্লাস প্র্যাকটিক্যাল গুলো করতে হয়। আচ্ছা। তো আমাদের মেডিকেল থেকে ময়মনসিংহ মেডিকেলের দূরত্ব ধরে নেওয়া যায় অ্যাবাউট 10 কিলোমিটার। আচ্ছা। তখন আমি হোস্টেলে থাকি। তো This track was downloaded from FusionBD.com. আমি একদিন মারা যাবো চিন্তা করতে করতে আমি হাঁটছি, হঠাৎ করে একটা সাইড দিয়ে ঘুরে যখন আরেক সাইড দিয়ে হাঁটা শুরু করব, 4 কোণা বারান্দা, তো এক কোণা হেঁটে শেষ করেছে, আরেক কোণা যখন স্টার্ট করব তখন দেখি অপোজিট কোণায় ওই লোকটাই দাঁড়িয়ে আছে। আচ্ছা। বাট এইটা আনবিলিভেবল যে এতটুকু ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কিভাবে বা এতটুকু ফ্র্যাকশন অফ মিনিটের মধ্যে কিভাবে লোকটা ওখান থেকে এখানে চলে আসবে আমাকে ওভারটেক করে। আমাকে দেখতে হবে, আমি দেখব। তো আমি কিছুটা এগুলাম, এগিয়ে দেখলাম যে না, লোকটা সেম, আমি যে লোকটাকে দেখেছি সেই লোকটাই। তখন আমি বুঝলাম যে সামথিং হ্যাপেন। আমি আর সামনে আগাইনি। আচ্ছা। আমি জাস্ট যতটুকু সাহস আমার মধ্যে ছিল সব হারিয়ে ফেলেছেন ততক্ষণে। যতটুকু স্টোর করা ছিল সেইটুকুকেই হাতে নিয়ে আমি ব্যাক করা শুরু করলাম। আচ্ছা। ব্যাক করার সময় যতটুকু সুরা টুরা যা পারতাম, যদি হিন্দি গানের কলি পারতাম সেটাও গাওয়ার চেষ্টা করছি যে আমি প্রফুল্ল থাকি। কিন্তু ঘুরে আবার যখন সেই গেট পর্যন্ত আসলাম, সেই তো আবার সেই লাশের সামনে দিয়ে আসতে হবে আমাকে। লাশের সামনে আসলাম, এসে দাঁড়ালাম। এই সময় ডমনা আমি এই যে লোকটার যে করুণ আকুতি আমি দেখেছি, প্লাস ওনার স্বপ্নের মধ্যে, আমি বিশ্বাস করবেন রাসেল ভাই, আমি রাতের বেলা চোখ দিয়ে পানি এসেছিল, আমি কান্না করেছি। সকালে উঠে মনে হয়েছে আমি যার জন্য ভয় পেয়ে আমি রাত্রে ঘুমাতে পারছিলাম না, তার জন্য আমি সকালে আমার চোখ দিয়ে পানি। আমি স্টার্ট করি সেটা হলো যে আমার নানা যখন ইয়াং ছিল, আমার আম্মুরা তখন ছোট ছোট, আমার আম্মু এবং আমার মামা তখন ছোট। তো আমার নানা ভাই গরমকালে বেশিরভাগ সময় বারান্দায় গিয়ে ঘুমাতো। তো আমার নানা ভাই মানে আড্ডা মারতো, খুব আড্ডা পছন্দ করতো। তো একটা ফ্রেন্ডকে ডেকে নিয়ে আসতো। নানা ভাই একটা বেস্ট ফ্রেন্ড ছিল, মানে উনি আর আমার নানা ভাই মিলে সবসময় বারান্দায় গিয়ে ঘুমাতো। রাত জাগতো, রাত জেগে সিগারেট টিগারেট খেয়ে বারান্দায় রাতের বেলায় ঘুমিয়ে যেত। তো এরকম 1 সপ্তাহ 3-4 দিন কাটানোর পর একদিন হঠাৎ করে দেখে যে
একটা চুল, লম্বা একটা চুল, মানে বারান্দার রেলিং দিয়ে মানে বেয়ে আমার নানা ভাই বালিশের দিকে, বালিশ পর্যন্ত এসেছে। তো নানা ভাই একটা জিনিস মিস করে গেছে রাসেল ভাই। নানা ভাই এটা খেয়াল করেছে এভাবে যে নানা ভাই সিগারেট ধরানোর জন্য লাইটারটা খোঁজার জন্য বালিশের নিচে হাত দিয়েছে। হাত দেওয়ার পর দেখেছে চুল, একদম প্লেন লম্বা চুল। আচ্ছা। তো নানা ভাই বলে যে এত প্লেন লম্বা একটা চুল কোথা থেকে আসলো। তো নানা ভাই যখন চুলটাকে ফলো করলো, ফলো করে দেখে যে চুলটা বেয়ে 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 রেলিং ক্রস করে নারিকেল গাছ থেকে এসেছে। অনেক লম্বা, অনেক লম্বা। আর আমার নানা ভাই বাসার সামনে 7টা নারকেল গাছ ছিল, সিরিয়ালি একটু আগে পিছে করে। সেই চুলটা নারকেল গাছ থেকে এভাবে করে এসেছে। তো নানা ভাই যখন একটু খেয়াল করার চেষ্টা করলো, ওই দিন যেটা হয়েছে, ওই দিন নানা ভাই লাইটারটা পেয়ে গেছে। পেয়ে যাওয়ার পর লাইটারটা জ্বালিয়ে দেওয়ার পর দেখে চুলটা আর নেই। চুলটা আর নেই। তো এরপর একদিন পর আবার নানা ভাই এরকম বারান্দায় ঘুমাতে গেল। আর আমি রাসেল ভাই একটা কথা বলি, সেটা হলো যে আমরা শুনেছি যে সুন্দর ছেলে হলে পরীরা ধরে, পরী দেখা দেয়, সুন্দর মেয়ে হলে জিন ধরে। তো নানা ভাই অনেক সুন্দর ছিল, তো মাশাআল্লাহ। তো সেটা হলো গিয়ে আমার নানা ভাই এরকম বারান্দায় গেল, এটা আরেক দিনের ঘটনা, যে দেখে যে এরকম রাতের 2টা বাজে, দেখে যে হঠাৎ এরকম নারকেল গাছের মধ্যে একটা পাটা একটা পা আমার নানা ভাই বাসার বিল্ডিং এ, 4তলা বিল্ডিং, আর পাশাপাশি আমার নানা ভাইয়ের বিল্ডিং ছিল, আর একটা পা ওই বিল্ডিং এর ছাদে। তো একটা পা এই বিল্ডিং এর রেলিং এ, আর একটা পা ওই বিল্ডিং এর ছাদে। একটা মহিলা, মানে মেয়ে আর কি, সুন্দর একটা মেয়ে, এত লম্বা একটা চুল, চুলটা আবার এরকম করে হাতাচ্ছে, বসে বসে আমার নানা ভাইয়ের দিকে হালকা করে হাসছে। এটাই কি সেই চুলের? হ্যাঁ, সেই চুলটা। এটা পরের দিন দেখলো এরকম করে হাতা, মানে আঁচড়াচ্ছে, যেমন নখ গুলা দিয়ে, আঙ্গুল গুলা দিয়ে চুলটা আস্তে আস্তে করে আঁচড়াচ্ছে, আর নানা ভাইয়ের দিকে হালকা করে হাসছে, নানা ভাইয়ের দিকে তাকিয়ে। ওই দিন আবার আমার নানা ভাইয়ের ফ্রেন্ডটা ছিল না। যেটা হয়েছে কি, মানে প্রথম দিন দেখা দেয়নি, ফ্রেন্ডটা ছিল বলে, ফ্রেন্ডটা দেখতে খারাপ ছিল বলে দেখা যায়নি। আচ্ছা, আমি একটু শুনতে চাই, এখানে কিছু ঘটনা শুনতে চাই যে আপনার নানা ভাইকে নিশ্চয়ই মানে তিনি আপনি বলেছেন যে দেখতে কিরকম বা কেমন দেখতে পেয়েছিলেন, মানে সেই অভিজ্ঞতা হয়েছে, যিনি চুল আঁচড়া ছিলেন তিনি দেখতে কেমন ছিলেন, বা কি তার চেহারার কোনো বর্ণনা দিয়েছেন কিনা? হ্যাঁ, আমি সেটাই বলছি যে সুন্দর একটা মেয়ে, সাদা রঙের, মানে জামা কাপড় কিছু বোঝা যাচ্ছিল না, জিনিসটা জ্বলছিল। মানে মেয়েটা, মানে যে জিনিসটা দেখতে পাচ্ছিল, মেয়ে মানুষটা বা যে শেপটা দেখতে পাচ্ছিল, চেহারাটা বোঝা যাচ্ছিল, বাকিটা বোঝা যাচ্ছিল না। সাদা একটা জিনিস, লাইটিং হচ্ছিল, মানে সাদা ড্রেসের মতো বা সাদা একটা রেডিয়ামের মতো, জাস্ট ফেসটা আরো বেশি বোঝা যাচ্ছিল, যে নানা ভাইয়ের দিকে তাকিয়ে হাসছে। কোনো ভয়ঙ্কর ফেস না, সুন্দর মেয়ে, লম্বা চুল, চুলটাও কিন্তু একদম নিচ পর্যন্ত গেছে। নানা ভাই যে দেখেছে মেয়েটাকে পুরোপুরি, নানা ভাই দেখেছে। আর নানা ভাই অনেক সাহসী ছিল, বারান্দায় ঘুমাতো, রাত্রেবেলায় বারান্দায় জেগে থাকতো। তো ওই দিন চুলটাকে ফলো করে আবার দেখে যে পা দুইটা, দুই বিল্ডিং এ, মানে আমরা রিল্যাক্স করার সময় যেভাবে পা দুটা সামনে দিয়ে বসি, ওইভাবে মেয়েটা এরকম 2টা বিল্ডিং এ 2টা পা দিয়ে এভাবে বসে আছে। পাটাও দেখতে পেয়েছে, নর্মাল মানুষের পায়ের মতোই দেখতে পেয়েছে। তো এরকম চুলটা হাতাচ্ছে, নানা ভাই থেকে তাকিয়ে হাসছে। তো এটা হলো গিয়ে, এই জন্য বললাম আসল ভাই, সেটা হলো যে আমার নানা ভাই বাসাটা যেটা এখন, বাসার সামনে এই ঘটনাটা যেগুলো হতো, পরে একটা ঘটনা বলবো, সব নারকেল গাছ নিয়ে, সব ঘটনাগুলো নারকেল গাছ। এটা খুব অদ্ভুত ব্যাপার। আমরা শুনেছি পুরান ঢাকা নিয়ে এমনিতে অনেক ইয়ের কথা শুনেছি, যে এখানে অনেক ঝামেলা টামেলা আছে, ঝামেলা হয়। আর আরেকটা সেটা হলো গিয়ে, আমার নানা ভাই বাসার বিল্ডিংটাও হন্টেড। আচ্ছা, বিল্ডিংটাও হন্টেড। তো ওইখানে এরকম, মানে আমরা শুনি, আগে ছোট করে শুনি। হ্যাঁ, আমরা শুনি। আরেকটা সেটা হলো গিয়ে যে হন্টেডটা যেভাবে হলো গিয়ে, আমার মামার ঘটনাটা বলবো প্লিজ। আচ্ছা, এটা হলো গিয়ে একদম রিসেন্টলি ঘটেছে, এই উইন্টারে। তো উইন্টারে এরকম আমার মামা যেটা আমাকে বললো, আজকেও আমি আমার নানা ভাইয়ের বাসায় গিয়েছিলাম। তো আজকে আবার গিয়ে বললাম যে মামা আবার বলো ঘটনাটা, আমি আজকে ভূত এফএমে যাবো, একটু শুনি ঠিক করে। তো এরকম আমরা সবাই যখন সিঁড়ি দিয়ে উঠছি, ও ওইভাবে একদম ডিসক্রাইব করে আমাকে বললো যে এইভাবে হয়েছে। তো সেটা হলো গিয়ে এই শীতকালে 2 মাস আগে হয়েছে ঘটনাটা। আমার মামা রেগুলার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো এরকম মাঝরাতে
সে উঠেছে, ঘুম থেকে উঠে এরকম নামাজ পড়তে যাবে, অজু টজু করে বাসা থেকে বের হলো। আমরা রাসেল ভাই ফজরের নামাজ শেষ হলে কিন্তু সাথে সাথে ফর্সা হয়ে যায় না, আধা ঘন্টা 40 মিনিট পর হ্যাঁ ফর্সা হয়। তো নামাজ পড়ে নর্মালি যখন অজু করে বাসা থেকে বের হবে, ও না ওই দিন এরকম গেটটা খোলার সাথে সাথে ওর কেমন একটা গা ছমছম একটা ফিলিংস হলো, যে কি যেন একটা শীতকাল, তার মধ্যে গেটটা খোলার সাথে সাথে ওর কাছে ভালো লাগলো না, ও কিছু একটা উপস্থিতি ফিল করতেছে ও। তো ও কিছু মনে না করে অজু করছে, আল্লাহর নাম নিয়ে কি করলো, ও বাসায় গেটটা লক করে প্রত্যেকটা সিঁড়ি ক্রস করে মোবাইলের লাইট দিয়ে, সিঁড়ি লাইট গুলো কিন্তু অফ করা ছিল, তো মোবাইলের লাইট দিয়ে আস্তে আস্তে করে বের হয়ে গেল, চলে নামাজ পড়তে চলে গেছে। যেটা হলো এখন নামাজ পড়তে আসার সময়, নামাজ পড়তে আসলো যখন, সে আমাদের কেচি গেটটা খুলে, আমি একটু বাসার ডিসক্রিপশনটা দেই, সেটা আমাদের বাসাটা 4 তলা, অনেক পুরানো বাসা। তো বাসাটার প্রথম 2 তলা, অনেক পুরানো বাসা হওয়ার কারণে প্রথম 2 তলার ওই লাইটের প্লাগ পয়েন্ট গুলো ওগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো ওই প্রথম 2 তলায় কোনো লাইট লাগাতে পারছে না, নষ্ট হয়ে যাওয়ার কারণে। তো এরকম ও কেচি গেটটা খুলে ঢুকলো, ঢোকার পর প্রথম ফ্লোরটা ক্রস করেছে। প্রথম ফ্লোরটা ক্রস করার পর সেকেন্ড ফ্লোরের সিঁড়িটা তো গোল হয়ে ঘুরে ঘুরে উঠছে, গোল হয়ে যে গোল জায়গাটা, ওখানেও গিয়ে যখন দাঁড়ালো, দাঁড়িয়ে সোজা তাকিয়ে দেখে যে একটা মানে বডি শেপ, কালো একটা বডি শেপ, মাথা নেই। আচ্ছা, সবচেয়ে ভয়ঙ্কর পয়েন্ট এটা যে মাথা নেই। ও মানে মাথাটা কাটা বা এরকম কিছু না, কাটা না, কোনো রক্ত না, কিন্তু মাথাটা নেই। আচ্ছা, একটা মানুষের বডি শেপ। ও যেভাবে আমাকে আজকে বললো যে আমি দেখলাম যে অন্ধকারের মধ্যে কি পরে আছে বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হলো যে কালো লম্বা জ্যাকেটের মতো কিছু একটা পরে আছে। তো ও এরকম যখন দেখলো যে ও সিঁড়ির রেলিং এর সাইডে, আর মাথা নেই যে বডিটা, ওটা হলো গিয়ে ওর বাম পাশে। ফার্স্টে ও যখন তাকালো দেখলো যে ওই শেপটা ওর দিকে ঘুরলো। রাসেল ভাই, শেপটা যখন আমাদের দিকে ঘুরে, মাথা না থাকলে বডিটা ঘুরলেও তো বোঝা যায়, হালকা করে ওর দিকে ঘুরলো। ঘুরার পর ও এতটা ভয় পেয়েছে, ও ফিল করার মানে যখন ভয় পাচ্ছে তখনই ওই শেপটা কি করলো, ওর গায়ের সাথে ঘেঁষে বাম পাশ দিয়ে ক্রস করলো। ক্রস করে ও যখন ক্রস করছে, ফুটস্টেপের আওয়াজ পেয়েছে, আমার মামা ফুটস্টেপের আওয়াজ পেয়েছে। ওর সাথে সাথে এক চিৎকারে, সুরাও বলতে পারছিল না, এত ভয় পেয়েছে, ও সুরাটাও ও বলতে পারছিল না, কোনো সুরাই ওর মাথায় আসছে না। এক চিৎকারে ও উপরে দৌড় দিয়ে চলে গেছে। আর যখন ও উপরে দৌড় দিয়ে চলে যাচ্ছিল, তখন পিছে তাকিয়ে দেখে যে, মানে চলে যাওয়ার আগে পিছে একবার তাকালো যে এটা কে ক্রস করলো আমাকে, এরকম ভয়ঙ্কর একটা জিনিস। পিছে তাকিয়ে দেখে কিছুই নেই, উপরে দৌড় দিয়ে ও, আমার মামি যেটা বললো যে সাধারণত 2টা কলিং বেল বাজায়, ওই দিন মানে আনকাউন্টেবল কলিং বেল বাজাচ্ছিল। আমার মামি খুলতে জাস্ট কয়েক সেকেন্ড, কিন্তু এর মধ্যে অনেকগুলো কলিং বেল বাজিয়ে ফেলেছে। ঢুকে দেখে যে মানে অনেক ঘেমে গেছে ও। তারপর তো 3 দিন ধরে ওর জ্বর। আচ্ছা, 3 দিন ধরে ওর জ্বর। এরপর থেকে রাসেল ভাই, এটা তো রিসেন্ট ঘটনা, এরপর থেকে অনেক কিছুই হচ্ছে। রেডিও OFM। Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। চলে যাবো সরাসরি ঘটনায়। তবে তার আগে জানিয়ে দিই যে যারা SMS করতে চান তারা SMS করতে পারেন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদেরকে ইমেল পাঠাতে চান তারা bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসে ইমেল করতে পারেন। আর সবসময় রেডিও ফুর্তির সাথে থাকেন, সেটাই আশা করবো। চলে যাচ্ছি ঘটনায়। লিখছেন,
আমি মাহবুবুল আরিফিন কামরান শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইংলিশে মাস্টার্স করছি। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমার কাছে ভূত এফএমের প্রতিটি রেকর্ডেড এপিসোড ডাউনলোড করা আছে। খুব খারাপ কথা, লাইভ শুনতে হবে কিন্তু। প্রতি রাতে হেডফোন কানে লাগিয়ে ভূত এফএম শুনতে শুনতে ঘুমানো আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি যে ঘটনাটি শেয়ার করছি তা আমার চাচার কাছে শোনা। হয়তো আমার ঘটনা কোনো ভূতুরে ঘটনা না, কিন্তু এটা আমার জীবনে শোনা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। আমার গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর থানার মাইলাকান্দি ইউনিয়নের কোনো এক গ্রামে। একদিন গ্রামের বাড়িতে যাই এবং আমার চাচাতো ভাইকে নিয়ে হাঁটতে বের হই। আমরা একটা গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন হঠাৎ একটা কবর দেখিয়ে আমার চাচাতো ভাই বলল, এটা একটা জোড়া কবর, এখানে নাকি দুজনকে একসাথে কবর দেওয়া হয়েছে। বাড়ি ফিরে আমার চাচার কাছে জানতে চাইলাম, বিস্তারিত বলেন। চাচার বয়স তখন 13-14, তখনকার এই ঘটনা। তখন আমাদের গ্রামের যে চেয়ারম্যান ছিল তিনি গ্রামের একজন গরিব লোককে বেশ কিছু টাকা ধার দেন। কিছুদিন পর ওই লোক টাকা দিতে অপারগতা জানালে চেয়ারম্যান ক্ষেপে যান এবং তাদের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। ওই দিন রাতের আঁধারে চেয়ারম্যান লোকটিকে খুন করেন। গ্রামের অনেকেই বুঝতে পারেন যে খুনটা কে করেছে, কিন্তু ভয়ে কেউ মুখ খোলেনি। সমস্যা শুরু হয় পরদিন সকালে। লোকটিকে গোসল করতে পারছিল না। কোন এক অজানা ভয়ে কেউ লাশের গায়ে হাত দিতে পারছিল না। এক হুজুর ডেকে আনা হলে তিনি কোনো সমাধান দিতে পারলেন না। এই ঘটনা শুনে চেয়ারম্যান সেখানে আসেন এবং তিনি খুব সহজেই নিজের হাতে লাশটিকে গোসল করিয়ে দেন। কয়েকজন লোক কবরের পাশে বাঁশ কাটতে যায়, কিন্তু কেউ বাঁশ কাটতে পারছিল না, কারণ বাঁশে কেউ কোপ লাগাতে পারছিল না। কোপ ফিরে ফিরে আসছিল। এই কথা শুনে চেয়ারম্যান রেগে যান এবং নিজেই বাঁশ ছাড়ে যান। তিনি অনায়াসে বাঁশ কেটে নিয়ে আসেন। যখন কবর খুঁড়তে শুরু করা হয় তখনও একই সমস্যার সম্মুখীন হয় সবাই। কোনোভাবে মাটি খোঁড়া যাচ্ছিল না, কোদালের কোপগুলো ফিরে ফিরে আসছিল। চেয়ারম্যান সেখানে যান এবং যখন কোদাল হাতে নেন তখন ঠিকই কবর খোঁড়া সম্ভব হয়। জানাজা শেষে লাশটা এতই ভারী হয়ে যায় যে লাশটা ওঠানো সম্ভব হচ্ছিল না। এবারও চেয়ারম্যান সাহেব এগিয়ে আসেন এবং তিনি খাটিয়ার এক কোনায় হাত দিয়ে লাশটা উঠিয়ে দেন। এতগুলো ঘটনার পরও চেয়ারম্যান একটু বিচলিত হননি, কারণ তিনি খুবই সাহসী ছিলেন। শেষে যখন লাশ কবরে নামাতে যাবে তখন কেউ ভয়ে কবরে নামতে পারছিল না। তখন ওই চেয়ারম্যান কবরে নামেন এবং লাশ নামান। তখনই সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে। তিনি যখন লাশ কবরে শুইয়ে দিয়ে উঠতে যাবেন তখন লাশের কাফনের ভেতর থেকে একটি হাত বেরিয়ে আসে এবং চেয়ারম্যানের পা খামচে ধরে। এই দৃশ্য দেখে অনেকেই দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে যায়। সাহসী লোকজন মিলে তাকে টেনে তুলতে চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তুলতে পারল না। কয়েকজন কবরে নেমে হাত টেনে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সবাই ব্যর্থ হয়ে উঠে আসেন। খবর শুনে পুলিশ আসে। তারা লাশের হাত কেটে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু শেষ পর্যন্ত পুলিশও ভয়ে কবরে নামতে পারেনি। এর মধ্যে কয়েক গ্রাম জুড়ে এই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেক দূরে অনেকেই এই ঘটনা প্রত্যক্ষ করেন। আমার চাচাও দেখেছেন এই দৃশ্য। চেয়ারম্যান সবার সামনে তার অপরাধ স্বীকার করেন, কিন্তু লাশের ওই হাত থেকে তিনি তার মুক্তি মেলেনি। শেষ পর্যন্ত সন্ধ্যায় তিনি মারা যান। এরপর তার পা থেকে লাশের হাত ছাড়ানো সম্ভব হয়নি। অবশ্যই বাধ্য হয়ে 2 লাশ ওই কবরে মাটি চাপা দেওয়া হয়। আমাদের গ্রামে আবাল বৃদ্ধ বনিতা সবাই চেনে এই জোড়া কবর এবং সবাই জানে এই ঘটনা। আমি আমার বাবাকেও এই ঘটনার কথা জিজ্ঞেস করেছি। তিনি এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে এই ঘটনার সময় আমার বাবার বয়স অনেক কম ছিল, 7-8 বছর। তাই ভয় নাকি তিনি দেখতে যাননি, কিন্তু ঘটনা পুরোপুরি সত্যি। রাসেল ভাই, আমার ঘটনাটা পড়লে কৃতজ্ঞ থাকবো। আমি পড়ে ফেললাম আপনার ঘটনা। বেশ অদ্ভুত টাইপের ঘটনা। বিশ্বাস অবিশ্বাসের পুরো দায়িত্ব আমি লিসনারদের উপরে ছেড়ে দিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে ঘটনাটি। চলুন একটা ছোট্ট ব্রেকে চলে যাই। Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। সাথে আছে রাসেল। আরো একটা ঘটনায় চলে যাচ্ছি। আমাকে লিখছেন, রাসেল ভাই সালাম নিবেন, আশা করি ভালো আছেন। আমি যে ঘটনাটি বলার জন্য ইমেইল করেছি তা বাংলাদেশের এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কোন একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ঘটনা এবং তা সত্য। এই ঘটনাটি ঘটে গত জানুয়ারি মাসে। ঘটনাটি ঘটে আমার পুরকৌশল বিভাগের এক ছেলের সাথে। আমাদের হলে পানি নেওয়ার ব্যবস্থা হলের ডাইনিং রুমে করা আছে। পানি নেওয়ার জন্য রাত 3:30টার দিকে ডাইনিং এ যায়।
বলে রাখা ভালো, পানি নেয়ার ফিল্টারগুলি হাত ধোয়ার বেসিনের পাশে থাকে এবং বেসিনের সামনে বড় আয়না লাগানো আছে, তাতে ডাইনিং রুমের অর্ধেক দেখা যায়। পানির বোতল ভর্তি করার সময় হঠাৎ তার চোখ বেসিনের আয়নায় যায়। সে খেয়াল করে কেউ একজন ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছে। সে আসার সময় কাউকে দেখেনি, তাই সাথে সাথে পেছনে ঘুরে তাকালো, কিন্তু সে কিছুই দেখল না। ভাবলো হয়তো দৃষ্টি ভ্রম হয়েছে। সে আবার যখন আয়নার দিকে তাকায় তখন একই দৃশ্য দেখে। এবার সে সত্যি সত্যি ভয় পেয়ে যায়, কারণ সেই টেবিলের সামনে দিয়েই তাকে দরজায় যেতে হবে। ভয়ে সে এগোতে থাকে। সে টেবিলের সামনে আসার সাথে সাথে দেখলো যে সত্যি সত্যি একজন বসে আছে এবং তার সামনে অর্ধেক ভাত খাওয়ার একটি থালা। লোকটির সাথে চোখাচোখি হওয়ার সময় সে দেখলো লোকটির চোখ, মুখ ও নাক দিয়ে অনর্গল রক্ত পড়ছে এবং তার মাথার এক পাশ থ্যাঁতলানো। এই দৃশ্য দেখার সাথে সাথে ছেলেটি চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তার চিৎকার শুনে ডাইনিং এর মামারা ছুটে আসে এবং তাকে ধরাধরি করে চেয়ারে বসায় এবং পানি ছিটিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। এরই মধ্যে আমাদের অনেকেই সেখানে ছুটে যায়। আমাদের মামাদের ঘটনা জানানোর জন্য অনেক প্রশ্ন করা হলেও আমরা জানতে পারি যে মামারা প্রায় এরকম ঘটনার সম্মুখীন হন। তারা আরো জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে এই জায়গাটিতে কবরস্থান ছিল। তারা আরো জানান যে 71 সালে এই জায়গায় পাকিস্তানি সেনাবাহিনী অনেক মানুষকে হত্যা করে এবং তাদের মাটি চাপা দেয়। ঘটনাটি আপনি পড়ে ফেলুন, আমি হয়তো আসতে পারবো না। আসিফ রেহমান সৃষ্টি, কাঁঠালবাগান, ঢাকা থেকে ঘটনাটি লিখেছেন। থ্যাংক ইউ সো মাচ ঘটনা পাঠানোর জন্য। তবে আজকে যে ঘটনাগুলো পড়লাম আশা করছি আপনাদের ভালো লেগেছে। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়ির কাঁটা বলছে আজকে বিদায় দিতে হবে। যাবার আগে বারবার করে স্মরণ করিয়ে দেই আমাদের ইমেল অ্যাড্রেসটি bhootfm@radiofurti.fm। এই অ্যাড্রেসে আপনার ইমেল পাঠিয়ে দিন। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ অবশ্যই উল্লেখ করুন আপনি আসতে পারবেন।